আমি বিজেপির সমর্থকদের বা দীর্ঘদিন পরে পশ্চিমবঙ্গে পরিবর্তন যারা চেয়েছিলেন, সেই পরিবর্তন দেখে যারা খুব উৎসাহী আশাবাদী হয়েছিলেন, তাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আসিনি। কিংবা বিকেলে তৃণমূলের ত্রিমূর্তিকে যেভাবে বিজেপির শ্রমিক ভট্টাচার্য একেবারে বুকে টেনে নিয়ে বিজেপির পতাকা হাতে ধরিয়ে দিলেন, আর সন্ধেবেলা সেই সদ্য প্রাক্তন তৃণমূলীরা যখন বিজেপির রাজ্যসভার টিকিট পেয়ে গেলেন, সেটা দেখে যে আর্তনাদ চারিদিকে উঠেছে, তার মধ্যে সামিল হতেও আসেনি। এই মুহূর্তে বিজেপির সমর্থকেরা এবং বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন যারা শাসক দলের হাতে তামাক খান, তাদের না পারছি ফেলতে না পারছি গিলতে টাইপের কিছু জবাবদিহি সামনে রাখতে হচ্ছে। কিন্তু আমার সেরকম কোনো জায়গা, সেরকম কোনো প্রয়োজন দরকার কিছুই নেই। আমার দায়বদ্ধতা শুধুমাত্র সাধারণ মানুষের কাছে, দর্শকের কাছে। তাই আমি এটাই বলতে এসেছি যে এখন যেটা দেখতে পাচ্ছেন, মানে এই ধরুন সাংসদ, বিধায়ক, এগুলো তো অনেক ছোট ব্যাপার, কারণ এরা আপনার থেকে অনেক দূরে আছে। সামনেই পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে। তাহলে তখন যেটা দেখতে পাবেন, এখনকার বিষয়টা দেখে যদি আপনার খারাপ লাগে, অবাক লাগে, তাজ্জব লাগে, তখনকারটা দেখে কিন্তু সেটা রীতিমতো গায়ে লাগবে, গায়ের ছাল চামড়া ভেদ করে গিয়ে লাগবে। নমস্কার, আমি পৌলমী এবং আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, আদি বিজেপি, নব্য বিজেপি, এই সমস্ত কিছু মিলিয়ে মিডিয়ার তরফ থেকে যে সেরেলাক একটা তৈরি করা হয়েছে, সেটা ঝিনুকে করে আপনাদের খাওয়ানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে আরে এটাই তো হয়, এটাই তো ঠিক, এটাই তো স্বাভাবিক, এরকমটাই তো হয়। এবং সেখানে আপনি কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে, তাতে কারুর কিচ্ছু যায় আসে না। ক্ষমতার কাঠামো এটাই, রাজনীতি এটাই। এখানে একটু নয়, অনেকটা নির্লজ্জ হলে রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। দেখুন এই মুহূর্তে কয়েকটা ভ্রান্ত ধারণা একটু ভেঙে দেওয়ার দরকার রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হচ্ছে একটা বৃহত্তর স্বার্থে সবটা করা হচ্ছে। কাকলি গোষ্ঠীকে লোকসভায় ওই তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভাঙিয়ে আনা হয়েছে কেন? বৃহত্তর স্বার্থ, বিল পাশ করাতে হবে। এদিকে ঋতব্রতপন্থী বিধায়কদের রাজ্যে শাসক দল কোলে বসিয়ে রেখে এত ভালোবাসা দিচ্ছে কেন? বৃহত্তর স্বার্থ নাকি এখানেও রয়েছে? রাজ্যসভার এই 3 জন সাংসদের নিলাম হলো, এটাই বা কেন করা হলো? আরে বাবা, বিল পাশ করাতে হবে তো। এই যে বৃহত্তর স্বার্থের কথা বারবার সামনে রাখা হচ্ছে, এইটা না একটা মিথ্যে কথা, মানে সত্যি মিথ্যের একটা খিচুড়ি করে, সত্যি মিথ্যের একটা স্যান্ডউইচ আপনার সামনে রেখে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনি দেখুন এই রাজ্যে ঋতব্রতপন্থী যে বিধায়করা রয়েছেন, তাদের হাতের পুতুল বিরোধী করে সাজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তাদের কোলের ওপর বসিয়ে রাখার কোনো দরকার নেই। যেখানে আপনি বিপুল পরিমাণ ভোটে এত সংখ্যক আসন পেয়ে ক্ষমতায় এসেছেন পশ্চিমবঙ্গে, যেখানে আপনার দল থেকে কিছু ভাঙিয়ে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং আপনার দল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে সরকার ফেলে দেবে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো চান্স নেই। এবং তারই সঙ্গে এই যে ক্রমাগত বৃহত্তর স্বার্থ বিল পাশ করানো, এই যে কথাটা বলা হচ্ছে মাটিতে দাঁড়িয়ে, এটাও কিন্তু খানিকটা ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব। কারণ জুতোর মালা পরিয়ে তো আপনি এটা বলতে পারেন না যে আমি সংবর্ধনা দিলাম। তাহলে আমাদের ঠান্ডা মাথায় লজিক্যালি বিষয়টা ভেঙে দেখতে হবে। দেখুন এই যে আসা যাওয়া, আজ গালাগালি দেওয়া, কাল ভাই বলে জড়িয়ে ধরা, এই বিষয়টার দুটো ভাগ আছে, একটা ক্ষমতায় আসার আগে, একটা ক্ষমতায় আসার পরে। ক্ষমতায় আসার আগের যে ভাগটা, সেখানে আপনি এরকম অনেক প্রশ্ন করতে পারেন। আপনার বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কোথা থেকে এসেছেন, তার রাজনৈতিক ইতিহাস কি? আপনার দলের যিনি পরিবহন মন্ত্রী, তার ইতিহাসটা কি, মানে তিনি কবার এপাং ওপাং ঝপাং করেছেন? আপনার সরকারের যিনি পর্যটন মন্ত্রী, আরও একজন মন্ত্রী, তিনি কোথা থেকে এসেছেন, তার হাতে কোন ভাবধারা, কোন মতাদর্শের কি উল্কি আঁকা রয়েছে? এছাড়া নিশীথ প্রামাণিক, তাপস রায়, তাদের ইতিহাসটা কি? তমগ্ন ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তাদের ইতিহাস কি? আমাদের মতো যারা তৃণমূল কংগ্রেসের আমলে কলেজে পড়েছেন, তারা অনেকেই সেটা চোখের সামনে দেখেছেন। তো এরকম অনেকগুলো প্রশ্ন করা যায়। তারই সঙ্গে প্রশ্ন করা যায় যে বর্তমানে শাসক দলের বিধায়ক যারা রয়েছেন, তার মধ্যে কজন এরকম আছেন যারা একদম শুরু থেকে বিজেপি করেই উঠে এসেছেন, বিজেপি করেই এগিয়ে এসেছেন, এরকম কজন আছেন? এবার এই প্রশ্নগুলো আপনি করতে পারেন, কিন্তু সেখানে একটা যুক্তি ছিল যে এগুলো তো মেনে নিতে হবে, এগুলো মানতেই হবে, কারণ ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসার জন্য তো যা দরকার তা করতেই হবে, যেন তেন প্রকারেণ ক্ষমতায় তো আসতে হবে। এবার আপনি ক্ষমতায় এসে গেছেন, আপনি শাসক দল, সর্বক্ষমতা আপনার হাতে। তাহলে হেরে যাওয়ার পর একটা দল টিটকিরি খায়, সেটা বোঝা যায়। জিতে যাওয়ার পর সেই দলের কর্মী সমর্থকদের এইভাবে অপমানিত হতে হবে, মানে জিতে যাওয়ার পর এইভাবে গালাগাল কে খায় রে ভাই? তাহলে এখানে আপনি ঠান্ডা মাথায় প্রশ্ন করুন যে এটা কেন হচ্ছে এবং এরপরে এটা হবে কেন হবে। দেখুন এবারে বিজেপি যখন পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতেছে, তখন বেশিরভাগ মানুষজন এটা মেনেছেন বা স্বীকার করেছেন, অ্যাডমিট করেছেন যে এই যে বিজেপির একটা বিরাট বড় জয় পশ্চিমবঙ্গের মাটিতে, এর একটা পেছনে বিরাট বড়
কারণ এটা ছিল না যে বিজেপির পশ্চিমবঙ্গে দারুণ সংগঠন রয়েছে, বিজেপি সাংগঠনিকভাবে দারুণ শক্তিশালী, এটা কিন্তু ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানুষজন পশ্চিমবঙ্গে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন, বিরক্ত হয়ে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসকে বারবার সুযোগ দিতে 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 মানুষ ফেড আপ হয়ে গিয়েছিলেন। যদিও পশ্চিমবঙ্গের মানুষজন আমরা রাজনৈতিকভাবে অত্যন্ত সহিষ্ণু একটি জাতি, কিন্তু তবু তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম এবং সেখান থেকেই কিন্তু মানুষজন তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং সেখানে বিজেপিকে ভোট দিয়েছেন। অ্যান্টি টিএমসি একটা বিরাট বড় অংশের ভোট কিন্তু বিজেপি পেয়েছে। এবার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন বিজেপি ক্ষমতায় আসে, একটা দল যখন ক্ষমতায় আসে, তখন তার কি মনে হবে বা তারা কি বলবে যে তাহলে তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের যেন তেন প্রকারের দূরত্ব বজায় রাখতে হবে, তৃণমূলের সঙ্গে যত দূরত্ব রাখা যায় তত ভালো, কারণ ওই অ্যান্টি তৃণমূল ভোটটাই কিন্তু আমাদের কাছে এসেছে, ওদের সঙ্গে মেশা যাবে না, ওদের মতো হওয়া যাবে না। তাহলে এগুলো কেন হচ্ছে এবং পরে আরো কেন হবে? তার কারণ ঘুরে ফিরে চলে আসে সেই কথাটা যে বিজেপির কাছে অত লোক কোথায়। এই মুহূর্তে একটা গোটা রাজ্য চালাতে হবে, পঞ্চায়েত চালাতে হবে, পুরসভা চালাতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, তাহলে একমাত্র উপায় কি? অন্য দলের থেকে লোক নিতেই হবে। এবার বাম কংগ্রেস নিজেরাই নিঃস্ব, তাদের কাছ থেকে নতুন করে নেওয়ার মতো আর কতটাই বা কি পড়ে রয়েছে, সারপ্লাস তো অত নেই যে হিসেব বসানো যাবে। তাহলে একমাত্র উপায় তৃণমূল কংগ্রেসের লোককে নিতেই হবে বিজেপিকে। বিজেপি ডাজ নট হ্যাভ এনি আদার চয়েস বাট টু টেক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এই যে নিচুতলার কর্মী যারা রয়েছেন তাদের বিজেপিকে নিতেই হবে, কারণ এই মুহূর্তে এই সমস্ত জায়গাগুলো চালাতে হবে। মানে মনে করুন মেয়র যিনি হবেন, বিজেপির মধ্যে থেকে কেউ একজন মেয়র হলেন, কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান করার জন্য তৃণমূল কংগ্রেসের লোককে বিজেপিকে নিতেই হবে। আর তাছাড়া জায়গা কি একটা, কতগুলো জায়গার হিসাব আছে বলুন তো? ডাক্তারদের একটা সংগঠন, তার মাথার উপরে তাহলে কে থাকবেন? সমবায়ের চেয়ারম্যান হিসেবে কে বসবেন? বাজার সমিতির মাথায় এবার থেকে কে থাকবেন? অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন এবার থেকে কারা চালাবেন? তো এইরকম নানা জায়গা ফাঁকা রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের যে লোকজন রয়েছেন যারা এখনো পড়ে রয়েছেন, তাদের কাছেও তো দুটোই অপশন রয়েছে, হয় তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মার খাও, ডিমের বাড়ি খাও, আর না হলে সুন্দর বিজেপিতে চলে যাও। আমি কিছুদিন আগেই এই খবরটা করেছিলাম যে আগে যেরকম দেখতে পাওয়া যেত যে তৃণমূল কংগ্রেস বিজেপির লোকেদের উপরে অত্যাচার করছে, গুন্ডাগিরি দাদাগিরি চালাচ্ছে, এখন ঠিক সেম অভিযোগ উঠে আসছে বিজেপির কর্মী, বিজেপির নেতাদের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের উপর তারা অত্যাচার করছেন বলে অভিযোগ। কিছুদিন আগেই এরকম একটা খবর এসেছে যেখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তার কাছ থেকে বিজেপির নেতারা 23 লক্ষ টাকা চেয়েছেন বলে অভিযোগ এবং তারপর তৃণমূল কংগ্রেসের সেই নেতা আত্মহত্যা করেছেন। তিনি টাকা দিতে না পারলে তার বাড়িঘর ভেঙে ফেলা হবে, পরিবার শুদ্ধ তাকে গ্রাম ছাড়া করে দেওয়া হবে, মারধর করা হবে, এরকম নানা হুমকি তাকে দেওয়া হয়েছিল। এবং সেখানে অভিযোগ ছিল যে সদ্য বিজেপি, 4 ঘন্টার বিজেপি, যারা নাকি ক্ষমতার পালাবদলের আগে পর্যন্ত তৃণমূলের ঘনিষ্ঠ ছিল, তারা বিজেপিতে এসে গিয়ে এখন বিজেপির নেতা হয়ে এই সমস্ত কাজকর্ম করেছেন। আবার এই একই রকম উদাহরণ কিন্তু উঠে এসেছে, একই রকম ঘটনার কথা আবারও উঠে এসেছে, এটা হুগলির ঘটনা। এবং সেখান থেকে অভিযোগ আসছে বাঁশবেড়িয়ার একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরো প্রতিনিধি, তিনি শ্রমিক ভট্টাচার্যকে দেখে শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে কেঁদে উঠেছেন যে আমাকে বাঁচান, আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছে বিজেপি, এবার টাকা যদি আমি দিতে না পারি তাহলে আমার দিকেও ডিম ছুড়বে, আমাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে, আপনি বিচার করুন, আপনি যদি বিচার না করেন, বিচার যদি আমি না পাই, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তারপর কি হলো? তারপর শ্রমিক ভট্টাচার্যের যারা বডিগার্ড ছিলেন তারা ওই ব্যক্তিকে, তৃণমূল কংগ্রেসের ওই প্রাক্তন পুরো প্রতিনিধিকে শ্রমিক ভট্টাচার্যের পা থেকে দূরে সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে এইখানে এসে তাহলে বিজেপির তৃণমূলীকরণ হবে না, এই বক্তব্য, সেই সুললিত কণ্ঠের আওয়াজ কোথাও একটা হারিয়ে যাচ্ছে। দুটো ট্রেন্ড খুব স্পষ্টভাবে সামনে উঠে আসছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কাজটা আগে করতো, ঠিক বিজেপির কর্মী, বিজেপির নেতারা এখন সেই কাজ করতে শুরু করেছেন, হুমকি, দাদাগিরি, গুন্ডাগিরি এগুলো করছেন তারা এখন তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতাদের ওপরে। এবারে এই যে হুমকি, গুন্ডাগিরি, দাদাগিরি এগুলো তৃণমূল কংগ্রেসের ইন্ডিভিজুয়াল নেতা থেকে ঘুরে ঘুরে বাজার সমিতি, ব্যবসায়ী সমিতির দিকেও নিশ্চয়ই যাবে, তারপরে হয়তো নর্দমার সেই জল আপনার দিকেও ঘুরে আসতে পারে। এবং আরেকটা যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একেবারে কোনো ব্যাপার না, তৃণমূলে যারা ছিলেন তারা চটপট পাল্টি খেয়ে বিজেপিতে ঢুকে পড়ছেন। এবং এটা যে শুধুমাত্র সাংসদ বা বিধায়ক সেই লেভেলে হচ্ছে এমনটা নয়, এই বড় বড় লেভেলে তো একেবারে প্রথম দিন থেকেই হচ্ছে, প্রথম দিন থেকেই বিজেপির তৃণমূলীকরণ হবে না কথাটা একেবারেই খাটছে না, কিন্তু তারই সঙ্গে গ্রাউন্ড লেভেলে নিচুতলার কর্মী সমর্থক নেতাদের মধ্যেও কিন্তু সেই একই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।
কিন্তু এগুলো নিয়ে বড় বড় খবর হয় না, বড় বড় আলোচনা সভা বসে না। দেখুন, যেমন ডোমকলের তৃণমূল কংগ্রেসের নেতারা দলবদল করে ফেলেছেন, কিন্তু সেটা দেখে কেউ অবাক হচ্ছেন না। তার কারণটা হলো, এই নেতারা যেদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন সেই দিনই পৌঁছে গিয়েছিলেন একেবারে শটান শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে। তৃণমূল নেতা কিন্তু তারা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে পৌঁছে গেছেন এবং সেখানে ঘন্টার পর ঘন্টা ঠায়ে দাঁড়িয়ে রয়েছেন। কেন না, দাদাকে দেখবো, দাদার সঙ্গে একবার দেখা করব। তারপরেই তাদের কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? তাদের দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, মানে বিজেপির সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এই নেতারা দেখতে পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র ডোমকল নয়, মুর্শিদাবাদেরও ঘটনা সামনে উঠে আসছে। মুর্শিদাবাদের একজন তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি আবার তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন, তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি ছিলেন, তিনি সঞ্জয় হালদার তার নাম, তাকেও দেখা যাচ্ছে তিনি বিজেপির নেতাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, ফুলের তোড়া নিয়ে বিজেপির নেতাদের দিচ্ছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, বিজেপির নেতা নেত্রীরা আশীর্বাদ করছেন তাকে। তো এই সঞ্জয় হালদার কি বলছেন? সঞ্জয় হালদারের বক্তব্য হচ্ছে যে আমি তো দলের মধ্যে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিলাম, সেই কারণে প্রায় বাধ্য হয়েই আমাকে এখন বিজেপিতে যেতে হচ্ছে। অন্যদিকে আরও এক তৃণমূল কংগ্রেসের নেতার নাম উঠে আসছে, দিলীপ দাস। এই দিলীপ দাস সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসে তার যা পদটা ছিল সেই সমস্ত পদ থেকে সরে দাঁড়ান এবং তার কিছুদিন পরেই তাকে কোথায় দেখতে পাওয়া যায়? বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, বিজেপির বিধায়ক অসীম কুমার বিশ্বাস, তাদের সঙ্গে দেখা যায় এই তৃণমূল কংগ্রেসের নেতা সুন্দর দাঁড়িয়ে রয়েছেন, একেবারে সুন্দর মিশে গেছেন। মানে এই মরশুমে সবাই হচ্ছে হিয়া টুপটাপ, জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। তারই সঙ্গে এরকম আরো একটা উদাহরণের কথা আপনাদের সামনে রাখি। আপনারা সবাই হয়তো দেখেছেন ডক্টর শান্তনু সেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন কাদের মাঝখানে? আমাদের বর্তমানে যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির বিধায়ক, বিজেপির মন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এবং অভয়ার মা রত্না দেবনাথ, বিজেপির বিধায়ক, তাদের মাঝখানে সুন্দর দাঁড়িয়ে রয়েছেন ডক্টর শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন। এইবার বিষয়টা হচ্ছে, এই সমস্ত কিছু দেখার পর এটা নিয়েও বিজেপির সমর্থকরা লবি করবেন, মানে করতেই হবে, যে এগুলো তো হয়, এগুলো তো দরকার, আমাদেরও তো বুদ্ধিজীবী দরকার, বড় বড় লোকজন দরকার, দলের তো সবাইকেই দরকার, এরকম লোকজনকে তো নিতেই হবে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে অনির্বাণ গাঙ্গুলি গোছের কিছু মানুষজন এবার আসবেন, সুবোধ সরকার টাইপেরও কিছু মানুষজন আসবেন, সুন্দর একটা মেলবন্ধন তৈরি হবে। দেখুন, প্রশ্নটা হচ্ছে ঋত্বিক রোশন কেন গেঞ্জি বেচে, বা গেঞ্জি বেচার কোম্পানি ঋত্বিক রোশনকে দিয়ে কেন গেঞ্জি বেচায়? এর উত্তরটা কি? উত্তরটা হলো দুজনেই এটা থেকে লাভবান হন, সেই কারণেই তারা এটা করেন। তাই তো এখানেও কিন্তু বিষয়টা তাই, ম্যারেজ অফ কনভিনিয়েন্স। এইবার আপনি যদি বলেন যে তাহলে বিজেপির কর্মীরা কি করবেন, কোথায় যাবেন, আমাদের কর্মীরা, দলের কর্মীরা তারা কোথায় যাবেন, তাদের উপর কি একই রকম অত্যাচার হবে? তাহলে আর কি পরিবর্তন হলো? তৃণমূলেরই সেই তোলাবাজ, দুর্নীতিবাজ তারা যদি ঢুকে পড়ে, তাহলে তো এখানেও এবার তোলাবাজি হবে, আবার সেই দুর্নীতি হবে। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার, দুর্নীতি জীবনের অঙ্গ, দুর্নীতি রাজনীতির অঙ্গ। ধরুন একজন সজ্জন ব্যক্তি, খুব সৎ মানুষ, তিনি বিধায়ক হলেন। এবার তিনি বিধায়ক হলেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখলেন তার দরজার বাইরে দুটো গাড়ি ড্রাইভার সমেত দাঁড়িয়ে রয়েছে। কার গাড়ি, কোথা থেকে এলো, কেন রয়েছে? না না, বিধায়ক মশাই আপনাকে তো ব্যবহার করতেই হবে, এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করতে হবে, আমি পাঠিয়ে দিলাম, আপনি ব্যবহার করুন। কার গাড়ি? আরে আপনাকে কি ভাবতে হবে, আপনার তো দরকার, আপনার তো লাগবে, আপনাকে গাড়ি করে ঘুরতে হবে, গাড়ি রইলো আপনার জন্য। পরে হয়তো জানা গেল যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে পেট্রোল পাম্পের মালিক, তেলের খরচও তাই বিধায়ক বাবুকে দিতে হবে না। কিংবা ধরুন একজন বিধায়ক, তার কাছে একজন গরিব মানুষ এলেন, এসে বললেন আমার মেয়ের বিয়ে দেবো, আপনি আমাকে একটু অর্থ সাহায্য করুন, 1 লাখ টাকা দিন আমাকে, কি করে না হলে মেয়ের বিয়ে দেবো, আমার কাছে তো টাকা পয়সা নেই, মা মরা মেয়ে, খুব কষ্ট করে বিয়ে করেছি, এইটুকু সাহায্য আপনি এত বড় বিধায়ক আপনি করবেন না? বিধায়ক মহাশয় তিনি কোথা থেকে টাকাটা আনবেন? এবার একজন এলেন সাহায্য করতে এগিয়ে, আরে বাবা টাকা আমি দিয়ে দেবো, আমার একটা ম্যারেজ হল আছে, সেখানে বিয়ে হয়ে যাবে, কোনো খরচপাতি কিচ্ছু লাগবে না। এবার পরে হয়তো জানা গেল সেই ম্যারেজ হলটা ইললিগাল প্রপার্টি, জবরদখল করে তৈরি করা হয়েছে, তখন কি হবে? দেখুন, অসৎ হওয়ার সুবিধা সৎ হওয়ার বিড়ম্বনার থেকে অনেক বেশি। এই বিজেপির নেতারা যদি দেখতে পাওয়া যায় পরবর্তীকালে ডাকাত হয়ে গেছেন, তাতেও কারোর কিচ্ছু যায় আসবে না। তার কারণটা হচ্ছে, দেখুন, কেউ না খাউঙ্গা না খানে দুঙ্গাতে বিশ্বাসী নন, সবাই আমায় একটু খেতে দাও, তুমিও একটু খাও, এতে বিশ্বাসী। এবং তারই সঙ্গে এখন বক্তব্যটা পশ্চিমবঙ্গে হচ্ছে, চোর তো হয়ে যাও ঠিক আছে, ছ্যাঁচোর হয়েও না। তারই সঙ্গে বিজেপি যদি দেখতে পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে উন্নয়ন নিয়ে এসেছে, শিল্প নিয়ে এসেছে, তাহলে তো ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাবে, অফসেট হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা আর নেই। মানে হিসাবটা খুব সিম্পল, হয় ভোগ ছড়াবো, না হলে পাঁঠা বলি দেবো, সিম্পল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনার মতামত অবশ্যই জানাবেন, পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।